এত অপমান আর সহ্য হচ্ছিল না নীলের, তাই ধীরেনের দিকে তাকিয়ে বলল, কাকা, আমার মনে হচ্ছে রায়চৌধুরী পরিবারকে পয়সা দিয়ে আমি কোনো ভুল করে ফেলেছি। আমার ৮০ কোটি টাকা আমার দেওয়া পুরো শেয়ার ফেরত চাই। একদিনের মধ্যে এই টাকাটা যেন আমার অ্যাকাউন্টে ঢুকে যায়। নীলের মুখে এই কথা শুনে ওখানে উপস্থিত সকলেই অবাক হয়ে গেল। সকলেই জানতো যে হিরেনের পরিবারকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। তাহলে ওদের কাছে ৮০ কোটি টাকা কোথা থেকে এলো? এই ছেলেটা মনে হয় পাগল হয়ে গেছে। তোমার কাছে ৮০ কোটি টাকা কোথা থেকে এলো? আর আমরা, রায়চৌধুরী পরিবার তোমার কাছ থেকে টাকা ধার নেবে? এটা কি ধরনের ইয়ার্কি? কণিকা আরো ঘেন্নার নজরে নীলের দিকে তাকিয়ে রইল। নীলের মাথায় আগুন জ্বলছিল। আমি তোমার সাথে কথা বলছি না পিসি। আমি দাদুকে টাকা ধার দিয়েছিলাম, আর আমাদের মধ্যে একটা চুক্তিও হয়েছিল। আমি আমার টাকা ফেরত চাই, ব্যাস। বিয়েবাড়িতে এমন তামাশা দেখে ধীরেনের মাথায় আগুন জ্বলে উঠল। সঙ্গে সঙ্গে বোন কণিকার দিকে এগিয়ে গিয়ে ওর গালে কষিয়ে একটা থাপ্পড় মারল সে। ছোড়দা, তুমি আমায় মারলে? অবাক হয়ে জিজ্ঞেস করল কণিকা। মামা, এটা কিন্তু তুমি ঠিক করলে না। এই দেখে রক্তিম ওর মায়ের কাছে ছুটে গেল। মাকে সান্ত্বনা দিতে দিতে ধীরেনকে কথাটা বলল সে। অর্ণব এবং রাগিনীর অন্যদিকে হলুদ কোটা শেষ হলো। এমন সময় কারো থেকে হিরেনের খবরটা শুনে ছুটে হল ঘরে চলে আসে অর্ণব এবং ওর হবু বউ রাগিনী। দাদা, জেঠুর কি হয়েছে? ঘাবড়ে গিয়ে প্রশ্ন করল অর্ণব। কিন্তু নীল তখন রাগে থরথর কাঁপছিল। তাই অর্ণবের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে ধীরেনের দিকে তাকিয়ে সে বলল, কাকা, আমি তোমাকে একদিনের সময় দিলাম। কাল ঠিক এই সময়ের মধ্যে আমার পুরো টাকা চাই। তুমি দাদুকে জানিয়ে দিও যে আমাদের চুক্তি এখানেই শেষ হলো। এ কথা বলেই মাটি থেকে হিরেনকে কোলে তুলে বাইরের দরজার দিকে ছুটল নীল। ওর পেছনে গেলেন জয়ন্তীও। আরে দাঁড়াও, তোমাকে এখান থেকে যেতে কে বলল? হঠাৎ করে নীলের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল রক্তিম। দা ভাই, কিভাবে কথা বলছিস তুই নীলদার সঙ্গে? ও আমাদের সবার বড় দাদা, আর তুই জেঠুর অবস্থাটা দেখতে পাচ্ছিস না? নীলের প্রতি রক্তিমের ব্যবহার দেখে খারাপ লাগলো অর্ণবের, তাই প্রতিবাদ করে উঠল সে। অর্ণব, এসব ব্যাপারে তুই নাক গলাস না। ছোট ভাই হোস, ছোটর মতো থাক। আজ তোর বিয়ে না? যা নিজের হবু বউয়ের পাশে গিয়ে দাঁড়িয়ে থাক। চোখ রাঙিয়ে অর্ণবকে বলল রক্তিম। কথাগুলো শুনে অর্ণবের মাথা ফেটে যাচ্ছিল, কিন্তু পরিস্থিতি বুঝে ও নিজেকে শান্ত করার চেষ্টা করল। অর্ণব ধীরেনের ছেলে হলেও কোম্পানির কোথাও ওর নাম ছিল না। এখন রক্তিম বোর্ড অফ ডিরেক্টরসদের মধ্যে একজন, কিন্তু অর্ণবকে এই কোম্পানির কোনো পদে রাখা হয়নি। অর্ণবের থেকে 1 বছরের বড় রক্তিম, তাই রক্তিমের সামনে কোনো কথা বলতে পারল না অর্ণব। রায়চৌধুরীদের বাড়ির সামনে একটি অ্যাম্বুলেন্স এসে দাঁড়ালো। হিরেনকে কোলে করে অ্যাম্বুলেন্সে তুলল নীল। তারপর মাকেও ওই অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে পাঠিয়ে দিল। হাসপাতালে ফোন করে সব ব্যবস্থা করে রাখতে বলল সে। তারপর আবার বাড়ির ভেতর ফেরত গেল নীল। তোমার চামড়া এত মোটা, যতই অপমান করি গায়ে লাগে না। তোমার জন্য আজ অর্ণবের বিয়ের অনুষ্ঠানে একটা সিন ক্রিয়েট হয়ে গেল, কিন্তু তাও কোনো লজ্জা নেই। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আবার এখানে চলে এলে। রক্তিম ঝাঁঝালোভাবে প্রশ্ন করল নীলকে। নীলের জন্যই রক্তিমের সিইও হওয়ার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল। ওর জন্যই সব প্ল্যানিং ভেস্তে গিয়েছিল কণিকার। উপরন্তু আজকে ধীরেন সকলের সামনে কণিকার গায়ে হাত তুলল। শুধুমাত্র নীলের কারণে রক্তিমের পরিবার অপমানিত হলো। তাই রক্তিম আর এক মুহূর্তের জন্য সহ্য করতে পারছিল না নীলকে। ভুলভাল বকা বন্ধ করো, রক্তিমের উপর চিৎকার করে বলল ধীরেন। তারপরই এক অদ্ভুত কাণ্ড ঘটালো সে। রক্তিমের কাছে গিয়ে ওর পেটে সজোরে একটা ঘুষি মারল ধীরেন। সেই ঘুষি খেয়ে রক্তিমের একদম যায় যায় অবস্থা। পেটে হাত দিয়ে মাটিতে বসে গোঙাতে লাগলো রক্তিম। অপরদিকে নির্বিকার ধীরেন রক্তিমকে কোনো পাত্তা না দিয়ে উল্টে নীলের দিকে এগিয়ে গিয়ে বলল, পরিবারের মধ্যে এরকম ঘটনা ঘটতেই থাকে। এক জায়গায় থাকতে গেলে একটু ঠোকাঠুকি তো লাগবেই। তা বলে এরকম কঠোর কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। এভাবে সম্পর্ক টেকে না বাবা। কোন পরিবারের কথা বলছো কাকা? একটু আগেই তো রক্তিম বলল যে আমি নাকি রায়চৌধুরী পরিবারের কেউ নই। তাহলে? ধীরেনের দিকে তাকিয়ে চিৎকার করে প্রশ্ন করল নীল। কিন্তু যতই চিৎকার করুক, মনে যে কষ্টটা পেয়েছিল নীল তা ওর মুখে ফুটে উঠল। দাদা, তুই বাবার সঙ্গে এভাবে কথা বলছিস কেন? বাবা তো কিছু করেনি। ধীরেনের সঙ্গে খারাপ ব্যবহার হতে দেখে অর্ণবের খারাপ লাগলো। নীলের কথা শেষ হতেই ওর দিকে প্রশ্ন ছুড়ে দিল অর্ণব। ভাই, কালকে যদি তুই রায়চৌধুরী গ্রুপে কাজ করতে চাস,
তাহলে তোর কাজকে অ্যাপ্রিসিয়েট করা হবে না, তোকে টেনে নিচে নামানো হবে। কেউ চাইবে না তুই একটা ভালো লাইফ লিড কর। কিভাবে তোর পেছনে লাগতে হবে এখানে কয়েকজন তা খুব ভালোভাবে জানে। কথাগুলো বলতে বলতে রক্তিমের দিকে তাকালো নীল। নীলের কথা শুনে রক্তিমের সারা শরীরে যেন আগুন জ্বলে উঠল। ব্যথায় কাতরাতে কাতরাতে কোনো রকমে ও মাটি থেকে ওঠার চেষ্টা করল। নিজের বিয়ের অনুষ্ঠানে এরকম একটা ঘটনা ঘটার পর খুব হেল্পলেস ফিল করছিল অর্ণব। রাগিনীর সঙ্গে ওর শুধুমাত্র হলুদ কোটা হয়েছে, বিয়ে সহ বিভিন্ন আচার অনুষ্ঠান এখনো বাকি, আর তার আগেই এরকম একটা ঘটনা ঘটে গেল। পরিবারের একজনকে হাসপাতালে পাঠানো হলো। আনন্দের এই মুহূর্তে আর কিছুই আনন্দের রইল না। পরিবেশটা কেমন একটা তেতো হয়ে গেল। এবার ভালোই ভালোই বিয়েটা মিটে গেলেই হয়। ধীরেনের মাথা আর কাজ করছিল না। ও বুঝতে পারছিল না এখন ওর কি করা উচিত, কারণ আজ যা কিছু ঘটেছে তার জন্য শুধুমাত্র কণিকা আর রক্তিম দায়ী। এখন পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছিল। কাকা, আমি কি বলেছি সেটা মনে আছে তো? কাল ঠিক এই সময় আমি টাকা নিতে আসবো, তৈরি থেকো। এ কথা বলে নীল পিছনের দিকে ফিরে অর্ণবকে বলল, সরি ভাই, আমার জন্য তোর বিয়েতে এত ঝামেলা হয়ে গেল, আমাকে ক্ষমা করিস। রাগিনী, আই এম সরি। এ কথা বলে নীল নিজের পাঞ্জাবির পকেট থেকে একটা চেক বের করে অর্ণবের হাতে দিল। এখানে আসার আগে নন্দিতাকে বলে আগেই নীল চেকটা রেডি করে রেখেছিল। ভাই, একটা কথা রাখবি, তোকে এই রায়চৌধুরী পরিবারে থেকে আর সাফার করতে হবে না। তুই কলকাতা চলে আয় আমার কাছে। এ কথা বলার পর অর্ণবকে উত্তর দেওয়ার কোনো সুযোগই দিল না নীল। পিছন ফিরে রায়চৌধুরীদের বাড়ি থেকে বেরিয়ে গেল সে। নীল এভাবে বেরিয়ে যাওয়ার পর নিজেকে আর ধরে রাখতে পারল না ধীরেন। রক্তিমের কাছে গিয়ে ওকে এলোপাথাড়ি মারতে লাগলো সে। এসব তোর জন্য হলো, আজ তোকে আমি ছাড়বো না। কে তোকে মাতব্বরি করতে বলেছিল, হ্যাঁ? এ কথা বলেই নিজের জুতো খুলে রক্তিমকে মারতে শুরু করলো ধীরেন। বিয়ে বাড়িতে এক মহা তাণ্ডব শুরু হয়ে গেল। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।